এভাবে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখাটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, এটা যদি বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বপ্ন বাস্তবায়ন হয়, তাহলে বলার কিছু নেই। এভাবেই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে? এটাই কি রাজনৈতিক কালচার হবে? যে রাজনৈতিক কালচারগুলো পুরনো, জরাজীর্ণ, শীর্ণ, মরিচা পড়া, সেই রাজনৈতিক কালচারগুলোকে আমরা দূরে ঠেলতে চাই, ঘৃণা করতে চাই, অচ্ছুত খারাপ বলে ফেলে দিতে চাই, সেগুলো থেকে মুক্তি পেয়ে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, শিষ্টাচারের রাজনীতি, সহমর্মিতার রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছি, তখন সার্জিস আলম মানুষের কলিজা ছিঁড়ে টেনে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। একটু বেশি উত্তেজিত হচ্ছেন কি? একটু বেশি কি পারদ গরম হয়ে গেছে? কিংবা ক্ষমতায় না যেতেই ক্ষমতা উপভোগ করার ব্যাপারটা হয়ে গেছে? আদতে কি বোঝাতে চাইলেন সার্জিস আলম? কি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি? এটা যদি উদাহরণ হয়, তাহলে এরা ক্ষমতায় যদি যায়, তাহলে বাংলাদেশে কি অবস্থা বিরাজ করবে, কোন অবস্থা জারি হবে বাংলাদেশের রাজনীতিতে, সেটা বোধহয় খুব সহজেই অনুমান করা যায়। সেই আলোচনাটাই করার চেষ্টা করব যে ভেতরে কি হলো, কেন তিনি কলিজা ছিঁড়ে বের করতে চাইলেন, তাকে অন্যরা কি পরামর্শ দিচ্ছেন, একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের কথা। গতকালকে তিনি পঞ্চগড়ে একটা সভা করছিলেন, উত্তরবঙ্গে বেশ সভা টভা করছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে পঞ্চগড়ে তিনি আবারও সেই শোডাউন করেছেন। সেই শোডাউনটা এবার করেছেন, এর আগে করেছেন মাইক্রোবাস কার নিয়ে শোডাউন করেছেন, এবার মোটরসাইকেল, সহস্রাধিক মোটরসাইকেল এবং বেশ কয়েকটা খোলা জিপ নিয়ে তিনি শোডাউন করেছেন। এবার যদি 1000 মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করে, তাহলে 1000 মোটরসাইকেলকে তেলের টাকা, শুধুমাত্র পেট্রোলের টাকা দিতে কত টাকা খরচ করতে হয়? এবং এই সংস্কৃতি যখন পুরনো সংস্কৃতি, পুরনো রাজনীতিতে এই মোটরসাইকেল শোডাউন, গাড়ি শোডাউন, এই সংস্কৃতি যখন মানে পুরনো দিনের রাজনীতির এই সংস্কৃতি যখন আমরা ছুঁড়ে ফেলতে চাইছি, তখন সার্জিস আলম বারবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনছেন। এর আগে 150 গাড়ির শোডাউন করে বিভিন্ন আলোচনায় বলেছিলেন এটা তার ভুল হয়েছে, ঠিক হয়নি, পরবর্তীতে এই কর্মকাণ্ড আর করবেন না। এবার সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করলেন। যাই হোক, তিনি করতেই পারেন, তার কাছে এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে। কিন্তু এই যে কলিজা টেনে ছিঁড়ে ফেলার যে ব্যাপারটা, কলিজা টেনে ছিঁড়ে ফেলে এদেরকে রেহাই দিবেন না, কলিজা টেনে ছেড়ে রাস্তায় কলিজা ফেলে দিবেন, এই যে অবস্থা, মানে জ্যান্ত মানুষের কলিজা ছেঁড়ার যে ব্যাপারটা, এটা কি মানে মনুষ্যত্বের ব্যাপার হলো, কিংবা এটা কি স্বাভাবিক মানুষের কার্যক্রম হলো? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সার্জিসের। কি হয়েছে? হচ্ছে তিনি বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। এনসিপির প্রোগ্রাম চলাকালে কেন বিদ্যুৎ যাবে? এটা একটা বড় বিষয়। অন্য কারো প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ যেতে পারে। লোডশেডিং কেন এনসিপির সময়ে করা হবে? লোডশেডিং, এখন ব্যাপার হচ্ছে যে লোডশেডিং করা যাবে না এনসিপির ইয়াতে। তিনি কি বলছেন? বলছেন যে নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। মানে নেসকোর মালিককে তো বলছেনই, তার বাপকেও ছাড়েননি, তার বাপকেও। মানে কথার ভাষা শুনলেই বোঝা যায় যে কি বলতে চাইছেন তিনি, কোন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছেন। একদিন হয়তো 2 দিন হয়তো কিছু বলতাম না, 3 দিনের 3টাই এরকম হয়েছে। অর্থাৎ তিনি 3 দিন প্রোগ্রাম করছেন, 3 দিনের আগে বিদ্যুৎ গেছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক, মানে তিনি শব্দটা ইউজ করেছেন ভিডিওতে, পুরো ভিডিও তো আপনাদের দেখায়নি, সেখানে তিনি শব্দটা যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে তাদেরকে বলছেন তারা রাজনৈতিক বেশ্যা, এই শব্দটা ইউজ করেছেন। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, পরবর্তীতে আবার দেউলিয়া বলেছেন, দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হয়েছে, কত বড় হয়েছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, মানে মানুষের কলিজা ছেড়ে তিনি রাস্তায় ফেলে রাখবেন। মানে এই যে ব্যাপার,
মানে এই মানে সার্জিস আলম নিজের নাম উল্লেখ করে ঘোষণা দিয়েছেন, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট, অর্থাৎ ডেস্কোকেই তিনি রাখবেন না পঞ্চগড়ে। আপনাদের মতো দেউলিয়া নিজের আখের গোছাতে শুরু করেন, এটা পঞ্চগড় আপনার এই দেউলিয়াপনা দেখানোর মতো জায়গা নয়। খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই। কি ভাষা ব্যবহার, কি অসাধারণ রাজনৈতিক ভাষা। এটাই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে তো বেশ মজা জমে উঠবে। আবার এই ঘটনার প্রেক্ষিতে সম্ভবত প্রিন্স মাহমুদ একটা মজার স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এবং সেখানে সার্জিসকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। মানে ব্যাপারগুলো, খেলাগুলো বেশ জমে উঠেছে। তাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে, তার খবরের শিরোনামটা এবং প্রিন্স মাহমুদের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে, স্নেহের সার্জিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে, পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপজনিত উদ্বেগ, অনিদ্রা, অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতা আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শ মতো রিভোট্রিল 0.5 mg বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো। সাময়িক পোস্ট এভাবে তিনি লিখেছেন। ওষুধের নামও তিনি লিখে দিয়েছেন, মানে ঘুমের ট্যাবলেটের নাম দিয়েছেন রিভোট্রিল 0.5 এবং লেক্সোটানিল, এই দুটোর যে কোনো একটা খেতে পারেন। অবশ্য সার্জিসের শরীরের সঙ্গে কোনটা খাপ খায় সেটা ডাক্তার ভালো বলতে পারবেন। যদি তার ঘুম সত্যিই না হয়ে থাকে, ঘুম না হওয়ার জন্য যদি এই উত্তেজনা তৈরি হয়, তাহলে হয়তো প্রিন্স মাহমুদের পরামর্শটা তিনি ভেবে দেখতেও পারেন। কিন্তু মজার ব্যাপার, যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে, সার্জিস আলমের কাছে বিনয়ী আবদার যেটা, সেটা হচ্ছে যে ভাই, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্নটা মানুষকে দেখিয়েছিলেন, সেই স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছিল এবং আপনাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল। কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করেন মানুষের কলিজার টিনে ছিঁড়ে ফেলতে এবং সেটা মাটিতে ফেলে দেওয়ার এই ল্যাঙ্গুয়েজ, মানে তোরা কি, হাসিনাকে এই গোনার টাইম নাই, তোরা কি, তোদের তো গোনার টাইম নাই, ডেস্কো ফেস্কো নেস্কো এগুলো তো মানে গোনারই টাইম নাই, এগুলোর বেলই নাই, এই যে ভাষা, এই ভাষাটা রাজনৈতিক ভাষা নয়। রাজনৈতিক ভাষাটা অনেক পরিশীলিত ভাষা। আমার মনে হয় যে মানে নানা কারণে আপনি কিংবা আপনারা বেশ মানে মাথা খারাপ অবস্থা মধ্যে রয়েছেন, নানা কারণ রয়েছে। এনসিপির শাপলা প্রতীক পাওয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জটিলতা, 4-5টা দল বিলুপ্ত করে একটা দলে রূপান্তরের চেষ্টা, রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটাকে নিয়ে কোন জোটে যাবে, কোন জোটে যাওয়া সুবিধাজনক হবে সেটা একটা অস্থিরতা। তার আগের অস্থিরতা ছিল ডাকসু এবং জাকসু নির্বাচনে এনসিপির ভরাডুবি, নানা অস্থিরতা কাজ করছে, এটা আমরা বুঝি। কিন্তু যত অস্থিরতাই কাজ করুক না কেন, রাজনীতির ভাষা যদি এটা হয়, তাহলে ব্যাপারটা হবে কি যে বারবার আপনারা নেগেটিভভাবে আলোচনায় আসবেন। আর যদি মনে করেন যে নেগেটিভভাবে আলোচনায় আসাটাও এক ধরনের রাজনীতি, তাহলে ঠিক আছে, তাহলে আরও নগ্ন ভাষা ব্যবহার করতে থাকেন এবং জনগণই সিদ্ধান্ত নেবে যে আপনাদের কলিজা টেনে ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার রাজনীতির সঙ্গে জনগণ একাত্মতা প্রকাশ করবে কিনা, জনগণ আপনাদেরকে সমর্থন দেবে কিনা। যে প্রত্যাশা ছিল জনগণের, অনেক বেশি প্রত্যাশা ছিল যে এনসিপি একটা বিকল্প শক্তি হিসেবে আসবে, বিকল্প একটা দল হিসেবে দাঁড়িয়ে যাবে বাংলাদেশে, রাজনীতির দুই শক্তির পাশে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সেই প্রত্যাশাগুলো জনগণের যেন অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, সেই ব্যাপারে সচেতন হওয়ার দায়িত্ব তো আপনাদেরই। আর আপনারাই যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন, সেখানে কলিজা ছিঁড়ে টেনে ফেলার মানে এই রাজনীতি, এই ভাষা, এটা যায় না। আমার মনে হয় যে আপনারা ভুল পথে আছেন, সঠিক পথে আসা উচিত এবং শিষ্টাচারের মধ্যে আসা উচিত। নতুবা জনগণ সর্বশেষ জায়গা তো জনগণ, এবং জনগণের সর্বশেষ জায়গা হচ্ছে সমর্থন। সেই সমর্থনের জায়গা শূন্য হয়ে যাবে, আপনাদের রাজনীতি একদিন হয়তো আস্থা করে পড়ে যাবে। কলিজা ছিঁড়ে
টেনে হেসড়ে যেটা মাটিতে ফেলতে চাইছেন, জনগণ হয়তো আপনাদের রাজনীতি একদিন মাটিতে ফেলে দেবে। সেদিন মানে আফসোস করে সেদিন মানে কোনো আফসোসেই কাজ হবে না। আমার মনে হয় যে আগে থেকেই সচেতন হওয়া উচিত, আগে থেকেই রাজনীতির ভাষা পরিবর্তন করা উচিত, যেখান থেকে আগামী প্রজন্ম, আপনার পরের প্রজন্মও তো একটা তৈরি হচ্ছে, আপনি তো নতুন প্রজন্ম, ঠিক আছে, আপনার পরেরও তো আরেকটা প্রজন্ম তৈরি হচ্ছে, সেই নতুন প্রজন্ম, আগামীর প্রজন্ম, তারা যেন আপনাদেরকে আদর্শ হিসেবে ভাবতে পারে। আপনাদেরকে আদর্শ হিসেবে যদি তারা ভাবতে না পারে, তাহলে পুরনো প্রজন্ম, আগামীর নতুন প্রজন্ম, কোনো প্রজন্মই আপনাদেরকে গ্রহণ করবে না। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।